সকলকে আমার আদাব। আমি শিল্পী রানী চৌহান, সরকারি গ্রন্থাগারে হাজী আব্দুল কাদের প্রধান স্কুলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আশা করি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বই খাতা কলম নিয়ে ক্লাসটা মনোযোগ সহকারে করো। এখন আমি তোমাদের ক্লাসটা শুরু করছি। পরিচিতি আমি একটু আগে বলেছি। এখন আসি আমরা মূল ক্লাসে। শিক্ষণফল দেখো, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে। শিক্ষণফল আজকের পাঠে আমরা কি কি শিখব? প্রত্নতাত্ত্বিক নির্দেশন কি তা বলতে পারবো। ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্নতাত্ত্বিক নির্দেশনের সম্পর্কে লিখতে পারবো। ঢাকা শহরের বাহিরে প্রত্ন নির্দেশনের ইতিহাস সম্পর্কে লিখতে পারবে। বাংলাদেশের প্রত্ন নির্দেশন জানার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে অনুভব করতে পারবে। সবাই একটু মনোযোগ দাও এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। নিচের চিত্রগুলো কিসের নির্দেশন আমরা একটু খেয়াল করি। আমরা প্রথম দেখতে পাচ্ছি মন্দিরের ছবি, ষাট গম্বুজ মসজিদ, জাদুঘর এবং অলংকার জাতীয় জাদুঘরের চিত্র। এই চিত্রগুলো দেখে আমাদের আজকে পাঠ নির্দেশনা যাব। পাঠ ঘোষণা ঢাকা ও ঢাকার বাহিরে প্রত্ন নির্দেশন। তাহলে আমরা আজকের পাঠ ঘোষণায় ঢাকা ও ঢাকার বাইরে প্রত্ন নির্দেশন সম্পর্কে আমরা জানব। সবাই একটু মনোযোগ দাও। প্রত্ন নির্দেশন কি? আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখে প্রত্ন নির্দেশন সম্পর্কে আমরা জানব। প্রত্ন নির্দেশন বলতে কোনো পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর, অলংকার বা প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা খাতায় লিখেও নিতে পারো। তাহলে প্রত্ন নির্দেশন কি এবং কাকে বলে আমরা জানতে পারব। ঢাকা শহরের প্রত্ন নির্দেশন ঐতিহাসিক তারা মসজিদ। তাহলে আমরা আজকে ঐতিহাসিক তারা মসজিদ সম্বন্ধে জানবো। তোমরা একটু মনোযোগ দাও। ঐতিহাসিক তারা মসজিদটি হলো ঢাকার সূত্রাপুরে অবস্থিত এবং সিতারা বেগম মসজিদ নামে এটা পরিচিত। এই মসজিদটি সিতারা বেগম মসজিদ নামে পরিচিত। বুঝতে পেরেছো তোমরা মনে হয়। ঢাকা শহরের প্রত্ন নির্দেশন আরো কিছু রয়েছে, আমরা দেখি। ঢাকেশ্বরী মন্দির। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকেশ্বরী মন্দির। তোমরা একটু মনোযোগ দাও সবাই। ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী, যা ঔপনিবেশিক যুগের আগের তৈরি রমনা কালী মন্দিরটি আবার নতুন করে নির্মিত হয়েছে। তাহলে তোমরা জানতে পারলে কালী মন্দির সম্বন্ধে। ঢাকা শহরের প্রত্ন নির্দেশনের মধ্যে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। ঔপনিবেশিক যুগের আগের তৈরি ঢাকেশ্বরী মন্দিরটি আবার নতুন করে নির্মিত হয়েছে। আগের পুরাতনটা দেখলাম আমরা, পরবর্তীতে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে।
আমরা আহসান মঞ্জিল সম্পর্কে জানবো, তোমরা একটু মনোযোগ দাও। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি আহসান মঞ্জিল। তাহলে আমরা আহসান মঞ্জিল সম্পর্কে জানলাম, আশা করি তোমরা এটা বলতে পারবে আহসান মঞ্জিল কোথায় এবং কেমন। লালবাগ কেল্লা তো ঢাকার মধ্যে অবস্থিত। তার পরবর্তীতে আমরা আবার স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হলি ক্রস চার্চ, অ্যালিংটন চার্চ 19 শতকে ঢাকায় নির্মিত হয়। আর্মেনি টুলায় 1781 সালে নির্মিত হয় আর্মেনিয়ান চার্চ। বন্ধুরা দেখো সবাই, একক কাজ সবাই বাড়িতে বসে একটু করবে। ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নির্দেশন সম্পর্কে লিখো। আশা করি এতক্ষণ আমরা দেখেছি ঢাকা শহরের প্রত্ন নির্দেশনগুলো লিখতে পারবো আমরা। পরবর্তী পর্যায়ে যাই আমরা। ঢাকার বাহিরের স্থাপত্য নির্দেশন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা জানবো ঢাকার বাহিরের স্থাপত্য নির্দেশনগুলো। এর মধ্যে হচ্ছে পাহাড়পুর। আমরা যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছি, ছবিটি হচ্ছে পাহাড়পুরে। হ্যাঁ, তা আমরা একটু দেখি। পাহাড়পুরের আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি শিল্প উৎকর্ষের সাক্ষ্য বহন করে। পানামনগর, তার পরবর্তীতে যে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি পানামনগর। এখনো এর রকম 52টি ইমারত টিকে আছে। পথের উত্তর পাশে 31 এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। শিক্ষার্থী বন্ধুগণ একটু মনোযোগ দাও, আমরা আবার একটু দেখি। পানামনগর এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। পথের উত্তর পাশে আছে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। তাহলে আমরা ইমারত সম্পর্কে জানলাম। এটাও ঢাকার বাহিরের স্থাপত্য নির্দেশন। ঢাকার বাইরে আরেকটা স্থাপত্য নির্দেশন হচ্ছে খুলনা বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। ঢাকার বাইরে আরেকটি স্থাপত্য নির্দেশন হচ্ছে মহাস্থানগড়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মহাস্থানগড়। তাহলে মহাস্থানগড় সম্পর্কে আমরা একটু জানি। প্রায় 2400 বছর আগে বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে গড়ে ওঠে এই মহাস্থানগড়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। রংপুরের তাজহাট জমিদার বাড়ি। ঢাকার বাইরে আরেকটি স্থাপনা নির্দেশন হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এটাও আমরা জানলাম, এটাও একটা নির্দেশন। দলীয় কাজ। বন্ধুগণ দেখো, দলীয় কাজ এটা তোমরা ক্লাসে করতে পারছো না, বাড়িতে একা বসে করবে। 18-19 শতকের দিকে ঢাকার কয়েকটি গির্জা তৈরি হয়। তোমাদের মতে কোন গির্জাটি বেশি বিখ্যাত বলে মনে হয় তা লিখো। দ্বিতীয়টি হচ্ছে ঢাকার বাইরে স্থাপত্য নির্দেশন হিসাবে তোমাদের মতে পানাম নগরী এত বিখ্যাত কেন তা বৈশিষ্ট্য লিখো। বাসা বসে তোমরা এই কাজটি করবে।
মূল্যায়ন। একটু মনোযোগ দাও সবাই। এতক্ষণ আমরা যে ক্লাসটা করেছি, আশা করি মূল্যায়ন প্রশ্নগুলো তোমরা বলতে পারবে। যদি না পারো তাহলে আমি বলবো একটু মিলিয়ে নিবে আমার সাথে। পত্ন নির্দেশন বলতে কি বুঝো? এক নাম্বারটা হচ্ছে পত্ন নির্দেশন কি বলতে বুঝো বা কাকে বলে। পত্ন নির্দেশন বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, অলংকার বা প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোন জেলায় অবস্থিত? এটাও তোমরা একটু মিলিয়ে নাও। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত। তৃতীয় নম্বর, ঢাকা শহরে পত্ন নির্দেশনের কয়েকটি নাম বলো। এতক্ষণ আমরা যে ক্লাসটি করেছি এই নির্দেশনার নামগুলো আশা করি আমরা বলতে পারবো। হ্যাঁ, আমরা দেখেছি। পত্ন নির্দেশনের নামগুলো হলো সূত্রপুরের সীতারাম মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, আহসান মসজিদ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা মিলিয়ে নিতে পারো। ঢাকার বাইরে স্থাপত্য নির্দেশনের কয়েকটি নাম বলো। ঢাকার বাহিরের স্থাপত্য নির্দেশনগুলো আমরা দেখেছি এবং আলোচনাও করেছি। আলোচনা থেকে হয়তো কিছু আমরা শিখতে পেরেছি। এখন সেই লক্ষ্যে আমরা প্রশ্নের উত্তরটা দিতে পারবো। আমি বলছি, তোমরা একটু আমার সাথে প্রশ্নের উত্তরটা মিলিয়ে নিতে পারো। রংপুরের তাজহাট জমিদার বাড়ি, মহাস্থানগড়, খুলনা বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, পানামনগর, কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়ি ইত্যাদি। পরবর্তী পর্যায়ে আমরা আসি। পত্ন নির্দেশন যেমন পুরনো কিছু জিনিসপত্রের ছবি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোই হচ্ছে আমাদের পত্ন নির্দেশন। বহু পুরানো দিনের জিনিস, অলংকার, চেয়ার, ভাস্কর, পয়সা, চাবি ইত্যাদি। বাড়ির কাজ। প্রিয় বন্ধুগণ, তোমরা বাড়ির কাজটা বাসায় বসে করবে মনোযোগ সহকারে। বাড়ির কাজটা দেখো। বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে আমাদের সকলের শ্রদ্ধাশীল জানার কেন এত প্রয়োজন তা বুঝিয়ে লিখো। আশা করি বাড়িতে বসে তোমরা এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি যে এতক্ষণ যে ক্লাসটা তোমাদেরকে নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় এটা আরো মনোযোগ সহকারে করবে এবং চর্চা করবে। এই বলে আমি এখানেই আমার ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে এখানেই শেষ করছি।